সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিরাপত্তা সহ আইনি অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। লন্ডনে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে সাবেক রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি অলীক বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা পেয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরকার এখনই আমলে নিচ্ছে না বলেও জানান সালাউদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলীক মনে হয়। যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে NCP এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জিয়া দম্পতির কবর জিয়ারত করে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ। সকাল 11:30টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় 3 বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে রাজধানীর শেরেবাংলা নগরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন তিনি। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পেশাগত দক্ষতাকে গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি দায়িত্ব পালনের উপযুক্ততাও বিবেচনায় নিতে হবে। আজ সেনা সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের এই ত্যাগ এবং অবদানের জন্য সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেনা সদর নির্বাচনী পর্ষদের প্রথম পর্বে সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে। এর আগে সকালে সেনা সদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না সাধারণ মানুষ। এতে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালকেরা। গেল কয়েকদিনের মতন সকাল থেকে অপেক্ষা করেও কোনো গ্যাস না পেয়ে রীতিমতো অলস সময় কাটাচ্ছেন তারা। কবে নাগাদ এই সংকট থেকে মুক্তি মিলবে তার উত্তর জানেন না খোদ পাম্প পরিচালকরাও। গ্যাসের প্রেশার অর্ধেকে নেমে আসায় চাহিদা মতো গ্যাস না দেওয়ার কথা জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল নিয়োগের কথাও বলছেন কেউ কেউ। উল্লেখ্য, ভাসমান FSRUতে গোলযোগের কারণে প্রায় সপ্তাহখানেক ধরে সরবরাহ জটিলতায় ভুগছে
পুরো দেশ। রাজধানী গ্যাস সংকটের চিত্রটা আমরা দেখে নিতে চাই। সহকর্মী রাকিব জাবেদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাকিব, প্রতিনিয়ত নতুন নতুন সিএনজি স্টেশনগুলোতে আপনি ঘুরছেন এবং সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন। লম্বা গাড়ির সারি আমরা দেখতে পাচ্ছি, এক একজন ঘন্টা দুয়েক ধরে অপেক্ষা করছেন। একটু বলবেন আসলে চিত্র কিছুটা হলেও বদলেছে কিনা, কোনো রকমের বিকল্প ব্যবস্থাপনা চালু হয়েছে কিনা, এখনকার আপডেটটা একটু জানাবেন আমাদেরকে রাকিব। রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বিকল্প ব্যবস্থা তৈরি হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে এখনো পুরোপুরি তৈরি হয়নি, কারণ এফএসআরইউ যেটি সেটা আসলে পুরোপুরি ঠিক না হলে, অর্থাৎ যান্ত্রিক যে ত্রুটি আছে সেটি যদি ঠিক না হয় তার আগ পর্যন্ত আসলে কোনো সুখবর কিন্তু তিতাস কিন্তু সাধারণ মানুষদেরকে, গ্রাহকদেরকে দিতে পারছে না। আর যেটি বলছিলেন যে নতুন করে কোনো স্টেশন থেকে আসলে তথ্য জানানোর বিষয়টি, সেটি হলো যে আমি এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6টি স্টেশন ঘুরেছি, সবগুলোতে কিন্তু প্রায় একই অবস্থা। মাত্র 2টি স্টেশন আমি আসলে খোলা পেয়েছি, সেই দুটিতেই কিন্তু ঢাকা শহরের বা রাজধানীর এই অঞ্চলের মানুষরাই বেশি ভিড় করছেন। বিশেষ করে সিএনজি কিংবা আপনার যে সমস্ত ব্যক্তিগত যানগুলো রয়েছে সেগুলোর ভিড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে একটা আসার কথা হচ্ছে যে ইমার্জেন্সি যে সমস্ত গাড়িগুলো রয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যে দাপ্তরিক যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে খানিকটা আগে সিরিয়াল দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা এখানে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তবে সাধারণ মানুষের যে ভোগান্তি কিংবা চালকদের যে ভোগান্তি, সারা সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকেই রয়েছেন যে তারা এখনো দুমুঠো ভাত কিংবা অন্ন কিন্তু মুখে তুলতে পারেননি, কারণ একটু পরপরই কিন্তু আসলে সিরিয়ালগুলো ছাড়ছে, তাদেরকে তড়িঘড়ি করে কিন্তু গাড়ির পাশেই সবসময় থাকতে হচ্ছে। অনেকেই খবর পেয়েছেন যে আসলে আমাদের সংবাদ প্রকাশের পর কিংবা অন্যান্য জায়গা থেকে যে এই স্টেশনটাতে, অর্থাৎ আমরা এখন প্রায় মগবাজার যে স্টেশন সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাতে গ্যাস দিচ্ছে। অনেকে এখানে আসলে ভিড় করছেন। মহাখালী অঞ্চলের যে সমস্ত আসলে গ্যাস স্টেশনগুলো রয়েছে সেগুলোতে অধিকাংশগুলো আসলে বন্ধ, এখন সেখানে একেবারে সিল করা আছে যে এখানে আসলে গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলশ্রুতিতে অঞ্চলের মানুষজন এখানে অতিরিক্ত ভিড় করছেন, যেটা আসলে এই স্টেশনের পক্ষে আসলে হিমশিম খাচ্ছেন তারা আসলে এই চাপটা সামাল দিতে, যার ফলে তারা কিন্তু অতিরিক্ত জনবলও কিন্তু অনেকে নিয়োগ করছেন। তবে সবচাইতে বড় যে অভিযোগটা কিন্তু আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে পর্যাপ্ত যে প্রেসার সেটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না, এবং এর ফলেই কিন্তু বারবার আসলে যানটা বা বিভিন্ন যান একাধিকবার এসে গ্যাস নেওয়ার ফলে কিন্তু যানজটটা আরো বেশি তৈরি হচ্ছে। রাকিব, অনেক ধন্যবাদ রাকিব জাবেদ। নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে আপনার সঙ্গে। সহকর্মী রাকিব জাবেদ যুক্ত হয়েছিলেন, রাজধানী গ্যাস সংকটের চিত্র আমাদেরকে তুলে ধরছিলেন। এ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে গড়ে উঠেছে আপনাদের এই ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির যে অতীত সেটা অনেক আগে থেকেই কৃষিকে ডেভেলপমেন্টের জন্য, কিন্তু ইদানিং কালে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি চ্যালেঞ্জের, যে সারা কিছুক্ষণ আগে একজন বলেছেন যে আমাদের দেশে এখন প্রায় 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা একটা বড় ব্যাপার। এবং আপনারা একই সঙ্গে আবার এই কৃষিতে উদ্বৃত্ত সৃষ্টি করে তার থেকে আপনার বাইরে থেকে কিছু অর্থ উপার্জনের ব্যাপারটা এর মধ্যে রয়েছে। আজকে যারা এখানে নবীন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন তারা আজকে এখানে কৃষির উপরে পড়াশোনা করবেন। আমি দেখেছি যে কৃষির উপর যারা পড়াশোনা করেন তারা অনেকে কিন্তু কৃষি লাইনে থাকেন না, বিসিএস দেন, বিসিএস দিয়ে আপনার চলে যান, কেউ আপনার পুলিশ অফিসার হন, কেউ ডিসি হন, অনেকে আপনার অন্যান্য লাইনে চলে যান। তো এটাই স্বাভাবিক, কারণ সেই জবগুলো অনেক বেশি আপনার আকর্ষণীয়। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, যেটা সবসময় মনে করি, যে কৃষিতে যারা কাজ করেন, সেটা শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, অথবা আপনার মাঠে যারা কৃষি কাজ করছেন তারা, অথবা যারা ডিসেমিনেট করছেন টেকনোলজিটাকে তারা, এরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত যে নবীন ছাত্রছাত্রী তাদের ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অতিথি হিসেবে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিশ্চয়ই আয়োজনে এই বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। আপনার আগে জানিয়েছি যে আজকে দিনভর আদালতে নানা রকমের বিচারিক কার্যক্রম চলছিল এবং সমস্ত কার্যক্রম নিয়ে এই মুহূর্তে চিফ প্রসিকিউটর কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে ওবায়দুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এবং এই সমস্ত ইনভেস্টিগেশনটা আমরা পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ প্রাইমারি ফেসি কেস পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ ফর্মাল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। না চেয়ারম্যান এইটা বলেছে যে আমাদের যে রাষ্ট্র কাঠামো যে রাষ্ট্র ব্যবস্থায় যে যদি আজকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এইরকম হত্যাকাণ্ডের সাথে এরকম নরহত্যার সাথে যদি তারা জড়িয়ে যায় এবং যে নৃশংস হত্যাকাণ্ড এরকম রাষ্ট্রের সর্বোচ্চ মানে একটা শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদি এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তাহলে তো এইটি অত্যন্ত অ্যালার্মিং বলে আজকে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা তার সংখ্যা ব্যক্ত করেছেন। এটার অর্থ হচ্ছে যে আজকে আমরা কি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকার এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল যে যেখানে মানুষ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ্য হবে, যেখানে মানুষ তাদেরকে নিরাপত্তার কী বলে জানি শান্তির নীড় হিসেবে তারা দেখবে, যেখানে আশ্রয় নিবে, কিন্তু তারাই কিন্তু তাদেরকে নির্বিচারে হত্যা করার মতো তারা ভূমিকা পালন করে। এইটাই বলেছে এটা অত্যন্ত অ্যালার্মিং। আমরা ট্রাইব্যুনালে ছিলাম এবং সেখানে সারাদিনে যা যা বিচারিক কার্যক্রম চলছে সেগুলো নিয়ে মূলত কথা বলছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিশ্চয়ই তার বক্তব্য এবং সারাদিনে যা যা ঘটেছে আদালত পাড়ায় সবটা থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার থেকে নির্বাচন কমিশনের সার্ভার ডাউন। এই জন্য এনআইডির সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। সার্ভারের উন্নয়নমূলক কাজের কারণে গেল দুদিন ধরে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। খুব দ্রুত এই সার্ভার স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন কয়েক হাজারের বেশি নাগরিক এনআইডি সংশোধনের আবেদন করে থাকে এসি সার্ভারের ধীরগতির কারণে খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে সেবা গ্রহীতাদের। দর্শক, এ পর্যায়ে আমরা আরও একবার সচিবালয়ে যেতে চাই, সেখানে কথা বলছেন তথ্যমন্ত্রী। আমরা সরাসরি চলে আছি সেখানে। যে এই দেশের মানুষকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করা কোনোভাবেই ঠিক হবে না, আমাদেরকে যেভাবেই হোক করতে হবে। আবার অপরদিকে আমরা যখন হিসাব করে দেখলাম যে বিগত বিশ্বকাপের টাকার যে পরিমাণ সরকার খরচ করেছে, আজকের বাংলাদেশে আমাদের যে বাজেটের অবস্থা, সেখানে এই পরিমাণ টাকা খরচ করতে সরকার নানানভাবে কৃচ্ছ্রতা সাধন প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। অতএব আমাদেরকে তখন সমাধান বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তার এই নির্দেশনার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপ সম্প্রচারও করতে পেরেছি, আবার কোনো ধরনের কোনো টাকা না খরচ করেই কিন্তু আমরা করতে পেরেছি। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর এই সঠিক দিক নির্দেশনাই হচ্ছে আজকের এই সাকসেসের প্রধান কারণ। এবং আমি দেশবাসীর পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শিতা এবং সততার জন্য এবং তার ক্রীড়া প্রেমী এই ভূমিকার জন্য একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। এই সুযোগে আমি যুব এবং ক্রীড়ামন্ত্রী আমাদেরকে ধন্যবাদ দিতে এখানে এসছেন, এই জবাবে আমি তাকে উৎসাহ দিয়ে কথা বলতে চাচ্ছি এই যে মাত্র কয় মাসের মধ্যেই আমাদের দেশের ক্রীড়া অঙ্গনে একটা আলোড়ন তৈরি করেছেন আমাদের দেশের বর্তমান যুব ক্রীড়ামন্ত্রী এবং একসময়কার ক্রীড়া তারকা। আমরা আশা করি তার নেতৃত্বে আমাদের দেশের সব ধরনের ক্রীড়া তৎপরতা একটা অন্যরকম পর্বে পৌঁছে যাবে। আমরা সচিবালয়ে ছিলাম, মূলত বিশ্বকাপ ফুটবল 2026 সম্প্রচার বিষয়ে মতবিনিময় সভা হচ্ছে এবং সেখানে কথা বলছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নিশ্চয়ই এই আয়োজনের এই বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়ছেন এবং ধারণা করা হচ্ছে তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠতে পারেন এবং একই সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ তিনি আবার বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কাজ আজ শুরু করতে পারেন, এমনটাও শোনা যাচ্ছে। সব মিলিয়ে একটু জানতে চাই আসলে বঙ্গভবনে কি চলছে, এগুলো নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, সবার আগে জানতে চাই সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়তে পারবেন কটা নাগাদ এবং ছেড়ে যাওয়া বা নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন কার্যক্রম শুরু করবেন, সার্বিক তথ্য একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে ফরহাদ।
রাকিব, বিদায়ী রাষ্ট্রপতি আনুমানিক 1:30টার পরে তার বাসভবন ছাড়ার কথা, অর্থাৎ বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি তার গুলশানের বাসায় চলে যাবেন, যেহেতু তার এখানকার কার্যক্রম শেষ। 2023-এর এপ্রিলে তিনি এখানে এসেছিলেন এবং এরপর থেকে তিনি এখানেই ছিলেন। এর মধ্যে তিনি 3টি সরকারকে শপথ করিয়েছেন। 3টি সরকারের মধ্যে 2 সরকারের বিদায় তিনি দেখেছেন, 1 সরকারের চরম বিদায় তিনি দেখেছেন, পালিয়ে যাওয়া পর্যন্ত তিনি দেখেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি ছিলেন এবং আওয়ামী লীগের মনোনীত একমাত্র ব্যক্তি যিনি দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন সরকারের যে কোনো একটা সাংবিধানিক পদে তিনি ছিলেন। তিনি বেরিয়ে যাবেন। তিনি বেরিয়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত নতুন রাষ্ট্রপতি অর্থাৎ স্পিকার যিনি ছিলেন এবং তিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজুদ্দিন আহমেদ, তিনি এখানে আসবেন। এসে তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং তিনি থাকবেন ঠিকই তার স্পিকারের বাসভবনে। 1:30টার সময় তার বেরিয়ে যাবার কথা রয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি কখন তিনি বেরোন সেটা দেখার জন্য। আপনাদেরকেও দেখাতে চাই আমরা এবং দর্শকদেরকেও আমরা দেখাবো আশা করছি। রাকিব, অনেক ধন্যবাদ ফরহাদ অনেক, আপনি তো আছেনই, ক্ষণে ক্ষণে আপডেট আশা করি আপনার কাছ থেকে পেতে থাকবো। আমাদের সঙ্গে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকবি ফরহাদ ইবনে মালেক। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।